আজকের গল্প তাপস পালের লেখা গল্পের মতো। ব্যাংকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মৈত্রীকে দেখছিল নীল। মুখের পুরোটা দেখতে না পেলেও কিন্তু স্ট্রেট চুলে মৈত্রীর চেহারা এত সহজে ভুলতে পারেনি নীল। কত বছর হলো? প্রায় 12 বছর তো হবেই। কিন্তু এই যদি সেই মৈত্রী হয় তবে এ অবস্থা হলো কি করে? সেই সর্বজনের আরাধ্য পরম সুন্দরী এখানে এ অবস্থায়? পাশে ক্র্যাচ দেখেও খটকা লাগলো। মৈত্রী না, হয়তো হয়তো মনেরই ভুল। এতদিন সে নিশ্চয় বিয়ে থা করে সংসারী, কিন্তু এই শহরটাতে এলেই তার কথা ভীষণভাবে মনে পড়ে। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাস করে সবে এই শহরটায় এসেছিল নীল উচ্চ মাধ্যমিক পড়ার জন্য। আর্টসের ছাত্র সে, আর পলিটিক্যাল সায়েন্সও খুব প্রিয় সাবজেক্ট তার। কিন্তু আশেপাশে পিওর সায়েন্স আর বায়ো সায়েন্সের দাপটে বেশ মনমরা হয়েছে সে। যাই হোক, সেই সময়ের পলিটিক্যাল সায়েন্সের সেরা ব্যাচের কাছে টিউশন নিল সে, আর সেখানেই দেখা ব্যাচের সেরা আকর্ষণ মৈত্রী চ্যাটার্জির সাথে। মৈত্রী রূপে লক্ষ্মী, আর গুণে না সরস্বতী তো একদমই নয়। প্রথাগত মেয়েদের সাথে মেলেই না তার। কবি বলে গেছেন 18 বছর বয়স কি দুঃসহ, কিন্তু এ মেয়ে 16তেই দুঃসহ। মফস্বল শহরে নিয়মিত স্কার্ট, হাঁটু কাটা জিন্স আর ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে সিগারেট, এসব এখন সাধারণ ব্যাপার হলেও বছর 13 আগে কিন্তু এতটা সাধারণ ছিল না। তো এই হেন মেয়ের চোখে বা লিস্টে নীল কোনোদিনই আসবে না, এটাই স্বাভাবিক। তার সঙ্গে তখন বাইক চালিয়ে আসা ছেলের সংখ্যা কম নেই, প্রতিদিন কেউ না কেউ লিফট দেয় তাকে। আর তখন নীলের শরীর থেকে গ্রামের মাটিরও গন্ধ যায়নি, কুকড়ে থাকতো আধুনিকতার বহর দেখে। মনে সবসময় ভয় থাকতো এই বুঝি কেউ তার সাথে ঝামেলা করবে। বাড়ি থেকে তাকে পই পই করে বলেছে এই শহরে যেহেতু কেউ নেই তাকে সাহায্য করার, তাই কেউ কিছু বললেও যেন কোনো ঝামেলায় সে না জড়ায়। হীনমন্যতা ঢুকে গেছিল তার মনে। তাই মৈত্রীকে ভালোবেসে 2-4টে কবিতা লিখলেও তার পাঠক সে নিজেই ছিল, প্রকাশ করার সাহস সে কোনোদিনই পায়নি। এরই মধ্যে এক সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি পরে মৈত্রীকে দেখে পুরো ব্যাচের মুখ হাঁ হয়ে গেল। ছেলেরা তো বোল্ড হয়েই গিয়েছিল, বাকি মেয়েরাও তাকে হাঁ করে দেখতে থাকলো। এমনকি স্যার নিজেও বলে ফেললেন, তোকে তো দারুণ লাগছে রে মা, একদম মা সরস্বতীর মতো। মনে মনে ভীষণ খুশি হলো নীল। মৈত্রীর যে কোনো ভালো কিছুতেই ওর খুব আনন্দ লাগে। কিন্তু সেই সন্ধ্যেতেই মেসের বাজার করে ফেরার পথে প্রেম গলিতে মৈত্রী আর দীপঙ্করকে ঘনিষ্ঠ অবস্থায় দেখল নীল। মুচড়ে গেল তার অন্তরাত্মা। টিনেজে যন্ত্রণার তীক্ষ্ণতা অনেক বেশি হয়, আর সেই যন্ত্রণার বেশিটাই হৃদয় ঘটিত। যদিও সে কোনোদিনই মৈত্রীকে পাবার আশা করেনি, কিন্তু বাংলা সিনেমার মতো মনের কোনো একটা ক্ষীণ আশা ছিল যে সে হয়তো কোনো এক মেরাকেলে একদিন মৈত্রী তার সামনে এসে দাঁড়াবে। সিনেমার গল্পগুলো যে গল্পই, তা বোঝার মতো বয়স তখনও হয়নি নীলের। হায় মানবহৃদয়, প্রতিদিন রক্তাক্ত হতে হতেও স্বপ্ন দেখে, বাঁচার আশা করে। প্রতিটি সকালে আশা করে আজ ভালো কিছু ঘটবে। প্রতিদিন একই ট্র্যাকে চলতে চলতেও ডিজনিল্যান্ডের আশা করে। এরপর প্রায়শই মৈত্রী আর দীপঙ্করকে একসাথে দেখা যেতে লাগলো। টিউশনে ওদেরকে একসাথে মোদি নামেও ডাকা শুরু হলো। এরপর নীল এক প্রকার হারিয়েই গেল। প্রথমে সেই স্যারেরই অন্য ব্যাচ, তারপর শিলিগুড়ি কলেজ, তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ব্যাংকের সামনে মৈত্রীকে দেখে কিন্তু কিন্তু করেও লাইন ছেড়ে এগিয়ে গেল মৈত্রীর দিকে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি মৈত্রী চ্যাটার্জি না? মৈত্রী ঘুরে তাকালেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্থির হয়ে গেল নীল। মৈত্রীর ডান গালের নিচ থেকে আর কাঁধের চামড়া বিকটভাবে পুড়ে কুঁচকে গেছে। পাশে রাখা ক্র্যাচ, পায়ের দিকে তাকিয়ে দেখল গোড়ালির নিচ থেকে পায়ের পাতা নেই, সেখানে বিশেষভাবে তৈরি জুতো। মৈত্রীর জিজ্ঞাসু দৃষ্টি দেখেই নীল বুঝল ওকে চিনে নিছে। তারপর বলল, চেনা লাগছে খুব, কিন্তু মনে করতে পারছি না। ভালো করে পরিচয় দেবার পর হেসে মৈত্রী বলল, আরে ঝলটং, এতদিন পরে থেকে উদয় হলি। অনেক দিন পর ঝলটং নাম শুনে নীলের নিজেরও হাসি পেল। ওর এই নামকরণ করেছিল টিউশনের ছেলেরা। সেই সময় খুব ঢোলা ঢোলা পুরনো যুগের পোশাক পরত ও। সেই ঢোলা পোশাক লতপত করতো বলে ওকে বাকিরা এই নামে ডাকত। সেই থেকে ওর এই নামটাই বেশি প্রচলিত হয়েছিল।
এরপর নীল মৈত্রীকে প্রস্তাব দিল, তোর ব্যাংকে কি কাজ আছে বল, আমি একসাথেই করে দিচ্ছি, এই ভিড়ে তোকে দাঁড়াতে হবে না। কিন্তু মৈত্রী রাজি হলো না। আমার করুণা চায় না রে, একাই চলতে পারি আমি, উত্তর দিল সে। একটু হেসে নীল বলল, আরে করুণা করছি না, নিজের সুবিধার জন্যই বলছি, তুই এখানেই বসে থাক, তোকে দেখতে তো পাবো অনেকক্ষণ ধরে, টিউশনে তো আর সাহসে কুলাতো না, তাই এখন দেখতে দে প্লিজ, আর ভাবিস না যে তোর টাকা আমি মেরে পালাবো। বলেই ওর হাত থেকে নিজেই কাগজগুলো নিয়ে নিল। মৈত্রী অবাক হয়ে ভাবতে লাগলো, সেদিনের সেই আনস্মার্ট ছেলেটা আজ এত সাবলীলভাবে ফ্ল্যাট করে গেল কি করে। এরপর ব্যাংকের কাজ মিটিয়ে ফেলার পর ওকে বাড়ি পৌঁছে দেবার প্রস্তাব দেয় নীল, কিন্তু তাতেও রাজি হয়নি মৈত্রী। এই বছরে অনেক অনেক পাল্টে গেছে সে। আগের সেই মেয়ে যেন 180 ডিগ্রি পরিবর্তিত। কিন্তু ওর জীবনের রহস্যটা জানার জন্য উৎসুক হয়ে উঠল নীল। শেষটায় বলেই ফেলল, তুই আমাকে বিশ্বাস করিস মৈত্রী? হঠাৎ এরকম প্রশ্ন আশা করেনি মৈত্রী, তাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? এই শোনার পর নীল বলল, কিচ্ছু বলছি না, দেখ এটুকু স্পষ্ট বুঝতে পারছি তুই বিবাহিত নস, কারণ কপালে তোর সিঁদুর নেই, আবার তোর বাড়িতে এমন কেউ নেই যে এই বাইরের কাজগুলো করে দেবে, তাহলে তুই বেরোতিস না। তোর চোখের তলায় কালো দাগ বলছে তুই ভালো নেই। তোর ব্যাগ থেকে বাচ্চাদের পেন্সিল বক্স উকি মারছে, তার মানে সম্ভবত তোর বাচ্চাও আছে। জানি না, হয়তো অনেক আবেগের বেশে বলে ফেললাম, হয়তো সীমাও অতিক্রম করে ফেললাম, কিন্তু একদিন তোকে এর চেয়েও অনেক বেশি বলার ছিল। এক নিঃশ্বাসে কথাগুলো গড়গড় করে বলে ফেলল নীল। বলেই নিজের উপর নিজেই চমকে গেল। এরকমভাবে কথা তো কোনোদিনই বলে না ও। সারা জীবনে ইন্ট্রোভার্টও, চুপ করে থাকায় শ্রেয় বলে মনে করে। মৈত্রীর প্রতি অনুরাগ তাহলে কি এত বছরেও বদলায়নি? অবচেতনে থেকে গেছিল এত কিছু। এরপর মৈত্রী ওর দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা কাগজে ওর ফোন নাম্বার লিখল আর বলল, আজ সময় নেই, তুই অন্য দিন ফোন করে নিস আর আসিস আমাদের বাড়ি। বলেই একটা টোটো দাঁড় করিয়ে চলে গেল। মৈত্রেয়ীর চলে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নীল হতভম্বের মতো। হঠাৎ করে কে যেন তাকে দিয়ে এসব করিয়ে নিল, এতগুলো কথা বলিয়ে নিল। ধাতস্থ হওয়ার পর শোবার আগে নীল নাম্বারটা সেভ করল। এর কিছুদিন পর নীলের মৈত্রেয়ীকে বিয়ে করার কথা বাড়িতে জানতেই নীলের মা নীলিমা দেবী ঝাঁঝিয়ে উঠলেন। বললেন, একটা মেয়ে যার মুখের কিছুটা অংশ পোড়া, পায়ে খুঁত, একটা বাচ্চাও আছে, তাকে বিয়ে করবে আমার একমাত্র ছেলে, যে কিনা সরকারি চাকরি করে? এটা কি বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট, না তুই ইলেকশনে দাঁড়াবি পরের বছর? সেই সময় অবশ্য নীলের বাবা চুপ। বোনও তার ছেলের মুখে ফিডিং বোতল দিতে গিয়ে ভুলে গেছে। বেচারা বোনপো পরিস্থিতি দেখে নিজেই বোতল টেনে নিয়ে চুষতে লাগলো আর ইতি উতি শোভার মুখের দিকে চাইতে লাগলো। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। এই শোনার পর শার্টের বোতাম আটকাতে আটকাতে ঠান্ডা গলায় নীল বলল, মা, আমি মোটামুটি ভালোই রোজগার করি, আর একটা মেয়েকে ভালোবাসি যে মানুষ হিসেবে ভালো, যার সাথে সংসার করা যায়, ব্যাস। এর মধ্যে মুখ পোড়া, পা ভাঙা, মাথা ভাঙা এসব কোত্থেকে আসছে একটু বোঝাবে? সুন্দরী কুমারী মেয়ে ঘরে এনেও যদি তার মানসিকতার সাথে আমার না মেলে তাহলে? আর সব সময় লোকে কি বলবে, লোকে কি বলবে এই ক্যাসেট বাজাবে না আমার কানের কাছে। আমি কারোরও পরোয়া করি না কোনো দিনও। লোকের কথা মতো চলতে গেলে কি হয় সেটা তুমি ভালো করেই জানো। আমার শুধু তোমাদের অনুমতি চাই, ব্যাস। আর চাই তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাও ওদের কাছে, আর বলে দিই সেই প্রস্তাবে যেন করুণার ছাপ না থাকে। আর যদি না যাও তাহলে আমাকে আর বিয়ে করতে বলবে না। এই বলে নীল বাইক নিয়ে বেরিয়ে গেল। এরপর বাইক চালাতে চালাতে নীল ভাবছিল এরপর কি হবে বাড়িতে। মার কোথায় ফাইনাল, তাই বাবা কিছু বলবেন না। বোন সবসময় সুন্দরী বৌদি চায়, তাই রীতিমতো আপত্তি জানাবে। এরা যদি আগে মৈত্রীকে দেখত, জামায় দাঁত কেলাবে আর মা প্রথমে বাবার উপর চেঁচাবে, তারপর কাঁদবে, তারপর নীলের সাথে কথা বলবে না। উফ, প্রায় সপ্তাহ দুয়েক চলবে এসব। সে চলুক,
কিন্তু লাস্টে মেনে নিলেই হলো। এর মাঝে অবশ্য নীল মৈত্রীর কাছে জানতে পেরেছে তার পুরনো ইতিহাস। দীপঙ্করের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল মৈত্রী। ব্যাড বয়ের সাথে প্রেম আর অ্যাডভেঞ্চারের সেই নেশা শেষ হয়ে গিয়েছিল যখন পাতাখোর দীপঙ্কর টাকার জন্য নিয়মিত মারধর শুরু করলো মৈত্রীকে। সেরকমই একদিন রান্নাঘরে গরম তেল ঢেলে দেয় ওর মুখে আর বুকে, পা ভেঙে দেয়। এই সময় 4 মাসের অন্তঃসত্ত্বাও ছিল মৈত্রেয়ী। পাড়ার লোক চলে আসায় প্রাণে বেঁচে যায় সেই যাত্রায় মৈত্রেয়ী, আর দীপঙ্কর মার খেয়ে পালিয়ে যায়। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ওর মায়ের ক্যান্সার, আর প্রায় নিঃস্ব হয়ে যায় ওরা। বাবা মেয়ে এরপর বহু কষ্টে বাঁচছে। এত কিছুর পরেও মৈত্রী অ্যাবর্শন করেনি, একা কন্যা সন্তান মানুষ করছে ও। এরপর নীলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পৌঁছাতেই মৈত্রেয়ী প্রথমে রাজি হয়নি। আত্মসম্মানবোধ প্রবল ওর, কারো করুণার পাত্রী সে হতে চায় না। নিজেই সেলাইয়ের কাজ আর বাবার জলের ব্যবসা সামলে বহু কষ্টে চলছে তাদের। পাল্টে যাওয়া মানুষ হিসেবে পৃথিবীটা এখন তেতো ওর কাছে। নীলকে বুঝতেই সময় লেগেছিল ওর। তারপর ধীরে ধীরে যখন বুঝলো, তখন নিজের জীবনটাই সিনেমা মনে হচ্ছিল ওর কাছে। তারপর ফুলশয্যার রাতে মৈত্রীর বুকে পোড়া দাগগুলোর উপর আঙুল বোলাতে বোলাতে নীল হঠাৎ করে বলল, কেন তোকে বিয়ে করতে চাইলাম জানিস? তোর কষ্ট দূর করার জন্য নয়, নিজেকে মহান প্রতিপন্ন করার জন্যও নয়, পৃথিবীর হিসেবের কোনো অঙ্কের জন্যও নয়। এর একটাই কারণ, তুই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার সময়ের প্রেম। পাত্র হিসেবে যে কোনো মেয়েকেই আমি বিয়ে করতে পারতাম, কিন্তু তাদের মধ্যে নিজের সেই ছোটোবেলাকে খুঁজে পেতাম না। তুই আমার কাছে অনেকটা সেই উপহারের মতো যাকে সমুদ্র ফিরিয়ে দিয়ে যায়। তুই আমাকে মনে করিয়ে দিস একদিন আমি কত সরল ছিলাম, কত পবিত্র ছিলাম, আর তুই ছিলিস নক্ষত্রের মতো যে অনেক দূরের কিন্তু অনেক কাছের। তাই ভাগ্যে যখন দ্বিতীয়বার তোকে পাওয়ার সুযোগ করে দিল, আমি আর হারাতে চাইনি। প্রথম প্রেম তুই আমার, সেটা একতরফা হলেও। এই বলতে বলতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নীলের। নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারছিল না মৈত্রীও। দু হাতে নীলের মুখ ধরে কপালে একটা চুমু দিয়ে টেনে নিল ওকে বুকের মাঝে। এরপর হঠাৎই কিছু একটা মনে পড়ায় লাফিয়ে উঠল নীল, বলল, চল ছাদে যাব। অবাক হয়ে গেল মৈত্রীও। কিছু বলার আগেই দরজা খুলে ওকে কোলে তুলে নিল নীল, আর এক দৌড়ে পৌঁছালো ছাদে। তখন পাশের মাঠে ওদের বউ ভাতের প্যান্ডেলে দু একজন তখনও ঘোরাফেরা করছে। ছাদে গিয়ে কোল থেকে নামালো মৈত্রীকে। বসে পড়ল ছাদের উপর দুজনেই। তারপর বলল, আজ তোকে নতুন জিনিস দেখাবো, আকাশটা একবার দেখ। নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে রইল দুজনেই। একটু পর আলোর ফুলকি ছুটে যেতে লাগলো আকাশে। সেটা দেখেই মৈত্রেয়ী অস্পষ্টে বলল, মিটিওর শাওয়ার। এটা শোনার পর নীল বলল, উত্তর আমেরিকা বা কানাডা থেকে সব থেকে বেশি ভালো দেখা যায়, কিন্তু পঞ্চায়েতে চাকরি করে আর কি করে উত্তর আমেরিকা যাব, তাই এটুকুতেই স্বাদ মেটায়। ভুলেই গেছিলাম জানিস, শুধু এটা মনে ছিল ফুলশয্যার রাতে মিটিওর শাওয়ার হবে আর তোকে পাশে নিয়ে সেটা দেখব। এরপর মৈত্রীও কিছু আর বলল না, শুধু ঘনিষ্ঠ হয়ে এলো নীলের বুকে। আকাশ জুড়ে তখন চলতে থাকলো আলোর খেলা।